পাশে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য। আর এই মাটির স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি, যাকে আমরা TNU বলি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার। আমাদের বিষয়টা আজকে যে মাটির স্বাস্থ্য, তো আমরা প্রথমেই জানতে চাইব যে এই মাটির স্বাস্থ্য, এই কথাটা বলতে আমরা কি বুঝি? দেখুন, মাটি এখনকার গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমরা মাটির স্বাস্থ্য যদি ভালো না রাখতে পারি, আমাদের যে এদানিক যা ফসলগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবে না এবং পুষ্টিকর প্রোডাকশন দিতে পারবে না। তো মাটির স্বাস্থ্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা মাটি কতটা ফিট,
যে ভালো ফসল উৎপাদন দিতে পারবে। তো এই ফিটনেসটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে মাটির, সেটা হচ্ছে মাটির যে জৈব পদার্থ রয়েছে সেইগুলো যেন ভালো পরিমাণে রয়। একটা যদি ভালো মাটি হয় তার জৈব পদার্থর পার্সেন্টেজ মিনিমাম 5% থাকা দরকার, কিন্তু আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে আমাদের সেই অর্গ্যানিক ম্যাটার বা জৈব পদার্থ তার পার্সেন্টেজ কিন্তু 1-এরও নিচে নেমে এসেছে। তো এই জৈব পদার্থর যদি পার্সেন্টেজটা আমরা না বাড়াতে পারি, কোনোভাবেই কিন্তু এই ফসল উৎপাদন বেশি পরিমাণ ভালো বাড়ানো যাবে না। এবং আমাদের মাটিতে কিছু মাইক্রো অর্গানিজমস থাকে যেগুলোকে আমরা অজীব বলে বলি। তো এই জিনিসগুলো ধরে নিন ব্যাকটেরিয়া হতে পারে, আমাদের ফাঙ্গাস বা ছত্রাক হতে পারে। এই জিনিসগুলো কিন্তু প্রচুর আমাদের মাটিকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করে রাখে। তো এই মাইক্রো অর্গানিজমসকে যদি আমি ভালো রাখতে চাই, আমাকে কিন্তু তাকে ভালো খাদ্য দিতে হবে। মানে এই মাইক্রো অর্গানিজমগুলো যেগুলো মাটিতে বেশি পরিমাণে আছে, মানে সম পরিমাণে আছে, সেই মাটিকে আমরা স্বাস্থ্যকর মাটি বলবো। যদি ওই মাইক্রো অর্গানিজমস বা ওই অজীব যে কীটাণুগুলো রয়েছে বা ব্যাকটেরিয়া বা ছত্রাক রয়েছে সেগুলো যদি পরিমাণ মতো না থাকে, সেই মাটিটা কিন্তু আমরা ডেড সয়েল বা মৃত মাটি বলতে পারি। তো আমাদের এই মাটিটাকে বাঁচিয়ে রাখার জন্য বা জীবিত রাখার জন্য কিন্তু এই মাইক্রো অর্গানিজমসগুলোকে খুব ভালোভাবে কিন্তু রাখা প্রয়োজন। আচ্ছা, এই যে মাটির স্বাস্থ্য ভালো না খারাপ, কিভাবে সেটা বুঝবো? যে কোনো মাটিকে কিন্তু আমরা দেখে জেনারেলি বুঝতে পারি না যে মাটির রং আলাদা হচ্ছে, মানে পলি মাটি বা দোআঁশ মাটি দেখে কিন্তু বোঝা যায় না। বোঝা যায় কিভাবে, যে তার মধ্যে যে ফসল কিভাবে সেটা ভালোভাবে হয়েছে, সেটা পরিপূরকভাবে সবুজ হয়েছে কিনা, ঠিক মতো দাঁড়িয়ে আছে কিনা, তার মধ্যে ঠিক সময় ফুল হচ্ছে কিনা, ফল হচ্ছে কিনা, সেটা দিয়ে বোঝা যায় যে মাটির স্বাস্থ্য কতটা ভালো। তো আমরা মাটিকে না দেখে আমরা যদি ফসলটাকে ভালো করে অবজার্ভ করি, তাহলেই বোঝা যাবে যে মাটিটা কত ভালো স্বাস্থ্যতে আছে। সেটা তো আমরা ফসল দেখে বুঝলাম যে মাটির স্বাস্থ্য ভালো কি খারাপ। তো এছাড়া আমরা কিছু পরীক্ষা করে বা অন্যভাবেও তো আমরা জানতে পারবো। হ্যাঁ, দেখুন, আমাদের তো খালি চোখে দেখে বোঝা যায় না, তো আমাদের এটার জন্য মাটি পরীক্ষাটা করার খুব দরকার। তো মাটি পরীক্ষা যে এখন প্রচুর সয়েল টেস্টিং কিট হয়েছে, যেটা অন স্পট আমরা কিন্তু র্যাপিড টেস্ট করে আমরা জানতে পারি। সেটার মধ্যে পিএইচ হতে পারে, যেটা আমরা মাটির মানে অম্লতা বা ক্ষারবরতা বা এগুলো আমরা দেখতে পারি, বা আমরা কতটা পরিমাণ লবণ আছে মাটিতে, মানে সল্ট কত পরিমাণ আছে, সেগুলো কিন্তু আমরা র্যাপিড কিট মাধ্যমে দেখতে পারি। তাছাড়াও আমরা কত কার্বন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, এই জন্য আমাদের কিছু স্যাম্পল টেস্টিং হয়, সেটা আমরা অন স্পট করতে পারি। আর যদি আমরা ল্যাবে এনে টেস্টিং করতে চাই, তাহলে আমরা ভালোভাবে সয়েল স্যাম্পলিং করব। তার একটা বিভিন্ন পদ্ধতি আছে, মাটিটাকে কিভাবে আমরা কালেকশন করছি, তারপরে তাকে কিভাবে প্রসেসিং করছি, তারপরে আমরা বিভিন্ন পদ্ধতিতে ল্যাবে এনে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেগুলোকে আমরা অ্যানালিসিস করে একটা রিপোর্ট আমরা কিন্তু চাষি ভাইদেরকে জানিয়ে দিচ্ছি। মানে স্বাস্থ্যবান যদি ফসল হয় তাহলে আমরা বুঝবো যে মাটি ভালো আছে। একদম। আর এছাড়াও আমরা ল্যাবে গিয়ে টেস্ট করে বুঝতে পারবো যে মাটি ভালো আছে কি খারাপ আছে আর কি। তো এই যে বললেন যে মাটির কিছু উপাদান আছে যেগুলো নষ্ট হয়ে গেলে বা কমে গেলে তার পরিমাণ, তবেই আমাদের মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো এই যে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এর কি কিছু কিছু কারণ আছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। দেখুন, যখনই একটা ফসল বড় হচ্ছে মাটিতে, সে কিন্তু 17টা এসেনশিয়াল এলিমেন্ট নিচ্ছে। প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু গাছের জন্য প্রয়োজন। ধরে নিন 17টা জায়গায় যদি কোনো একটা কম পরিমাণে থাকে, গাছের কিন্তু সে নিজের লাইফ সাইকেল হোক বা অনেক রকমের সে কিন্তু সিমটম দেখাতে শুরু করবে, যেটা একমাত্র সেই নিউট্রিয়েন্ট যতক্ষণ না যাবে সে গাছে, সে কিন্তু ভালোভাবে বড় হতে পারবে না। তো এই ধরে নিই, যখনই আমরা কোনো রাসায়নিক সারও দিচ্ছি, আমরা কি দিচ্ছি, খালি ইউরিয়া দিচ্ছি, এসএসপি দিচ্ছি বা মিউরেট অফ পটাশ এমওপি দিচ্ছি, সেটাতে কি যাচ্ছে, খালি নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ যাচ্ছে। কিন্তু যখন একটা গাছ বড় হচ্ছে, এই 17টা এলিমেন্টের মধ্যে প্রচুর ম্যাক্রোনিউট্রিয়েন্টও আছে, যেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেমন আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন। এই ধরনের সারগুলো কিন্তু আমরা দিচ্ছি না, খালি দিচ্ছি কি ইউরিয়া, এসএসপি, এমওপি, যেটাতে খালি এনপিকেটা মাটি পাচ্ছে, বাকিগুলো কিন্তু মাটি একটাও পাচ্ছে না। তো এর অভাবে দেখা যাচ্ছে যে মাটির যখন পরবর্তী ফসলগুলো আমরা লাগাচ্ছি, পরিপূরকভাবে সে কিন্তু পুষ্টি দিতে পারছে না গাছকে, এজন্য পরের ফসলগুলো কিন্তু ভালোভাবে আক্রান্ত হচ্ছে। তখনই হয়তো বুঝতে পারছি যে মাটি হয়তো কোনো রকম সমস্যায় ভুগছে, তখনই কিন্তু মাটির স্বাস্থ্যটা এফেক্টেড বোঝা যায়। মানে সুষম সার না দেওয়ার কারণে বলছেন যে মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে। আর কি অন্য কোনো কারণ আছে? আর কিছু কারণ হচ্ছে যে এই যে আমরা যে রাসায়নিক সারগুলো দিচ্ছি, যেমন সবথেকে বেশি একটা গাছের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন সার, তার জন্য আমরা সবথেকে বেশি প্রয়োজন করি কি ইউরিয়া। কিন্তু গাছের কতটা পরিমাণ ইউরিয়া দরকার, ধরে নিন আজকে ধান গাছ যতটা ইউরিয়া নেবে, আজকে হয়তো গম গাছ বা কোনো রকম তিসি জাতীয় গাছ কিন্তু সমান পরিমাণ ইউরিয়াটা নেবে না। কিন্তু যখন একটা চাষি ভাই সেই ইউরিয়াটা দিচ্ছে, সে কিন্তু প্রপার ডোজটা না দিনে অ্যাপ্লিকেশন করছে মাটিতে। সে কারণে কি হচ্ছে যে গাছ হয়তো প্রচুর বড় ফলন করছে, কিন্তু মাটিতে এক্সেস পরিমাণ যে লসটা হচ্ছে সেটা কিন্তু সে
জানতে পারছে না। কেন, যখনই আমরা ইউরিয়া কোনো সারকে দিচ্ছি সেটা অ্যামাইড ফর্মে থাকে, সেটাকে সয়েলের মধ্যে যে মাইক্রো অর্গানিজমস বা মাটির মধ্যে যে জীবগুলো রয়েছে তারা তাকে নাইট্রেটে তৈরি করছে। এই নাইট্রেট যে সারটা আছে এটা যখনই জলের সাথে আসে তখনই কিন্তু সে মাটির সাথে জলের মধ্যে ধুয়ে মিশে যায়। তো গাছ কিন্তু খুব অল্প পরিমাণ নাইট্রেট নিচ্ছে, ম্যাক্সিমাম নাইট্রেটটাই কিন্তু লস হচ্ছে। তো এক্সেসিভ পরিমাণ নাইট্রেট যদি আমি দিই মাটির কিন্তু অম্লটাও বেড়ে যায়, এবং প্রচুর পরিমাণ নাইট্রেট সেটা গ্রাউন্ড ওয়াটার মানে যেটা আমরা পানীয় জল যেটা খাই সেটার সাথে মিশে যাচ্ছে, এবং সেটা যদি কোনো বাচ্চার পেটে চলে যায় যার বয়স লেস দেন 3 মান্থস, তার পেটে যদি নাইট্রেটটা চলে যায় সেখানে কিন্তু তার মধ্যে একটা রোগ দেখা দেয়, সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম বা মিথিমোগ্লোবিনেমিয়া, মানে তার হেমোগ্লোবিনটা পুরো বডিতে সার্কুলেট করতে পারে না। তো এই এক্সেস পরিমাণ রাসায়নিক সার যেটা ইউরিয়া বলতে পারি বেশি পরিমাণ দিলে কিন্তু সবভাবে মাটিও হতে পারে, মানুষের স্বাস্থ্যও কিন্তু ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো এই যে মাটির স্বাস্থ্য আমরা ভালো রাখবো, আবার যে মাটি খারাপ হয়ে গেছে তার স্বাস্থ্য ভালো করব, এই দুটো পদ্ধতি নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই যে আমাদের এখন দেশ এত বেশি জনসংখ্যায় আক্রান্ত বলতে পারি, কেন এত বেশি জনসংখ্যাকে 3 বার খাওয়া মানে তৈরি করে দেওয়াটা কঠিন একটা পরিস্থিতি। সেটা মাটি থেকেই উঠবে, একদম সেটা মাটির থেকেই উঠবে। তো এই মাটিকে আমি যদি ভালো রাখতে হয় সেখানে মাটিকে আমাকে একটু যত্ন নিতে হবে। যত্ন মানে হ্যাঁ, আমরা তাহলে এই মাটির যত্ন কিভাবে নেব? আচ্ছা দেখুন, যেটা আমি বলতে চাইছি যে প্রায় 10,000 বছর সময় লেগেছে মাটি তৈরি হতে। সেই আগ্নেয়গিরি হয়েছে, তারপরে বিভিন্ন রক তৈরি হয়েছে, ইগনিয়াস রক বলি, সেডিমেন্টারি রক বলি, মেটামরফিক রক বলি। তারপরে সেখান থেকে বিভিন্ন ফিজিক্যাল চেঞ্জেস হয়েছে, যেরকম মানে যেটা সূর্যের আলোয় হতে পারে বা যেরকম হাওয়ার থেকে হতে পারে, জলের থেকে হতে পারে, এগুলো থেকে প্রচুর চেঞ্জেস হয়েছে। কেমিক্যাল চেঞ্জেস হয়েছে, যেমন জলের মধ্যে যাই দিই সব কুলে যায়, এই জন্য জলকে আমরা বলি ইউনিভার্সাল সলভেন্ট। তো এই ধরনের জিনিসগুলোর জন্য ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, কেমিক্যাল চেঞ্জ হয়েছে, এই রকসগুলোর থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সয়েল তৈরি হয়ে গেছে। তো আমরা মাটিকে কিন্তু নষ্ট করতে পারি বিভিন্ন মানে আমরা ম্যানমেড মানে মানুষ যা কাজ করছি বা অনেক রকমের ন্যাচারাল ক্যালামিটি থেকে কিন্তু মাটি নষ্ট হতে পারে, কিন্তু 1 ইঞ্চ মাটি তৈরি করতে কিন্তু আমাদের প্রচুর বছর লাগবে। তো মাটিকে আমরা যদি ভালো করে এখনই না সঞ্চয় করতে পারি তো ভবিষ্যতে ভালো মানে ফসল উৎপাদন করার জন্য কিন্তু মাটি আর ভালো থাকবে না। তো এই মাটির জন্য আমাকে কিছু মাটির যত্ন করতে হচ্ছে। সেই যত্ন পদ্ধতি কি, যে আমি মাটির জন্য কিছু খাবার দেব, বিকজ মাটির মধ্যে প্রচুর জীবাণুরা রয়েছে, যেমন মাইক্রো অর্গানিজমসের মধ্যে আপনি ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক, ফাঙ্গাস বলুন, তারপরে প্রোটোজোয়া রয়েছে, অ্যালগে রয়েছে, এরা সবাই মাটিতে রয়েছে। তো এদেরকে পরিপূরক যদি আমি খাওয়া না দিই, আজকে যে আমার নিউট্রিয়েন্টগুলো ধরে নিন গাছ কোনো অর্গ্যানিক ফর্মে কিন্তু নিউট্রিয়েন্ট নিতে পারে না, সেটাকে ভাঙতে হয় ইনঅর্গ্যানিক ফর্মে। তো এই ভাঙছেটাকে অর্গ্যানিক থেকে ইনঅর্গ্যানিক ফর্মে, যেটা আমরা পদ্ধতিটার নাম বলি মিনারেলাইজেশন, এটাকে ভাঙছে কে, এই যে মাটির মধ্যে যে ছোট ক্ষুদ্র মাইক্রো অর্গানিজমসরা রয়েছে, তো এরা যখন ভাঙছে তখনই কিন্তু একটা গাছ কিন্তু পরিপূরণ পুষ্টিটা পাচ্ছে ইনঅর্গ্যানিক ফর্ম। তো আমি যদি তাদেরকে ঠিক মতন খাদ্য আহার না দিই তারা বেড়ে উঠবে কি করে, তাদের সেলসগুলো মাল্টিপ্লাই করবে কি করে? তো তাদের খাওয়া হচ্ছে এই যে জৈব সার, যেটা হচ্ছে অর্গ্যানিক ম্যাটার। যেমন আমি কেঁচো সার দিতে পারি, সবুজ সার যেটাকে আমি গ্রিন ম্যানিউরিং বলতে পারি, সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারি। তারপরে আমার প্রচুর রকমের যেরকম ধান খেতে কিছু অ্যাজোলা বলে হয়, এই অ্যাজোলার মধ্যে তার পাতাগুলো খুব ছোট হয়, 3 ইঞ্চের ডায়ামিটারের পাতা হয়, সেখানে একটা মানে অ্যালগে গ্রো করে যেটাকে আমরা বলি ব্লু গ্রিন অ্যালগে। তারা তার পাতার মধ্যে নাইট্রোজেন ফিক্স করে, এবং সে যখন ধান গাছের থেকে জলটা আমরা ড্রেন করিয়ে দিই তখন সেই গাছগুলো শুকিয়ে যায়, মানে অ্যাজোলাগুলো শুকিয়ে যায়। এবার সেই নাইট্রোজেন যেগুলো পাতার মধ্যে ফিক্স হয়েছিল সেটা মাটিতে চলে যাচ্ছে। এই মাটির থেকে নাইট্রোজেনগুলো আলটিমেটলি ধান গাছ কিন্তু গ্রহণ করতে পারছে। তো এটা কিন্তু প্রত্যেকটা সিস্টেম্যাটিক একটা পদ্ধতি। তো আমরা মাটিকে যদি মানে পরিপূরকভাবে আহার না দিই তো এই যে ছোটোখাটো যে জীবগুলো রয়েছে মাটিতে তারা কিন্তু নিজের কাজটা করতে পারবে না। তাহলে মাটিতে আমরা তার পরিমাণ মতো খাবার সরবরাহ করব, একদম, তাহলে মাটি ভালো থাকবে। কিন্তু ধরুন কোনো মাটি খারাপ হয়ে গেছে, অনেক চাষ করার ফলে, অনেক সার প্রয়োগের ফলে বা অন্যান্য কোনো কারণে মাটি খারাপ হয়ে গেছে, সেই মাটিকে কি আর ভালো করা যায়? অবশ্যই মাটি ভালো করা যাবে। সেখানে দেখুন মানে কোনোভাবে খারাপ বলতে আমরা কি বুঝি, যে কোনো মাটিতে হয়তো অম্লতা প্রচুর পরিমাণ বেড়ে গেছে, এবার সেখানে হচ্ছে গিয়ে একটা গাছ হয়তো সে যে নিউট্রিয়েন্টগুলো নিচ্ছে তার একটা পিএইচ আছে, সেই পিএইচ হচ্ছে কি সে নিউট্রাল রেঞ্জে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি সেই নাইট্রোজেন বলুন, ফসফরাস বলুন, পটাশিয়াম বলুন, সেগুলো কিন্তু একটা গাছ নিতে পারে। কিন্তু যখনই তার পিএইচ কমে যাচ্ছে মানে 6.5 এর নিচে নেমে যাচ্ছে তখনই কিন্তু তার অম্লতা বাড়ছে। এবার অম্লতা যখনই বাড়ছে তখন কিন্তু একটা গাছ মানে
পরিপূরণভাবে পুষ্টি নিতে পারছে না। সেম যদি পিএইচ আবার বেড়েও যায়, গাছ কিন্তু সেভাবে পুষ্টিগুলো নিতে পারে না। তো এইগুলো হচ্ছে সমস্যা, মানে প্রবলেমেটিক সয়েল যাকে আমরা বলি। তো এইগুলো মাটি যদি আমি দিনের পর দিন এভাবেই ফেলে রাখি, তারা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি ওয়েস্টল্যান্ড। এই যে ওয়েস্টল্যান্ড বলছেন, সেই ওয়েস্টল্যান্ডকে আমরা ভালো করার জন্য কি করব? যে কোনো মাটি ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে, সেখানে আমরা কি করতে হবে, প্রপার ম্যানেজমেন্ট নিতে হবে, কিছু আমাদেরকে পদ্ধতি অ্যাডাপ্ট করতে হবে। যেমন হচ্ছে যদি আমি ওখানে প্রচুর পরিমাণ মানে সবুজ সার, যেটা আমরা গ্রিন ম্যানিউর বলছি, ওগুলোকে যদি আমরা লাগাতে পারি সেই জমিতে, কেন ওগুলো লাগানোর জন্য প্রচুর পরিমাণ পুষ্টি লাগে না, নাইট্রোজেন ফসফরাসের খুব যত্ন লাগে না গাছগুলোর, যে কোনো মাটিতেই তারা কিন্তু ঠিকভাবে বড় হয়ে ওঠে। গাছগুলো যে বড় হলো, তখন আমি কি করছি, যখন তারা রিপ্রোডাক্টিভ ফেজে আসছে তার আগে তাকে আমি হারভেস্ট করছি, কেটে দিচ্ছি, সে প্রত্যেকটা পাতাগুলো কি করছি মাটির ওপরে ভালো করে ঢেকে দিচ্ছি। তাতে কি হচ্ছে, তারা কি করছে, এই যে মাটির মধ্যে যে জীবগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজমসগুলো রয়েছে, তারা তাকে পচন করছে বা ডিকম্পোজ করছে। সেগুলোর থেকে আলটিমেটলি মাটির যে নিউট্রিয়েন্টগুলো ক্ষয়ে গেছিলো, সেগুলো আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে কিন্তু সেই নিউট্রিয়েন্টগুলো আস্তে আস্তে ফিরে যেতে শুরু হয়। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো যদি আমরা বারবার করতে পারি, যে এই আমরা জৈব সার দিচ্ছি বা এই সবুজ সার চাষ করে ওখানে কেটে মাটির মধ্যে রেখে দিচ্ছি, এইগুলোতে আস্তে আস্তে দেখা যাচ্ছে মাটি কিন্তু সুস্থ হয়ে ওঠে। বাহ, একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম। আমরা যারা চাষি বন্ধুরা যারা শুনছেন, তারা এই পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, মনে করুন যে ল্যাব নেই কাছাকাছি, বা আমি ল্যাবে নিয়ে যেতে পারছি না মাটি, তো চাষিরা তারা কি নিজেরা মাটি পরীক্ষা করে বুঝবেন যে কোন ধরনের মাটি আমার খেতে আছে? অবশ্যই চাষি বন্ধুরা কিছু পদ্ধতি আছে দেখে বুঝতে পারে। যেমন আমরা এটা বলি ফিল মেথড। ফিল মানে হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুল এবং তার সামনে আঙ্গুল, যেটা আমরা বলি থাম্ব অ্যান্ড 4 ফিঙ্গার। তো এই দুটো আঙ্গুলের মধ্যে আমরা যদি মাটি একটু নিই এবং সেটাকে ভালো করে একটু যদি রাব করি বা যদি প্রেস করি, সেখানে যদি দেখি খুব মানে জিনিসটা খুব খড়খড়ে লাগছে, বা হাতের দুটো মানে মাটিটা আঙ্গুলে তুলে একটু ঘষে ঘষে যদি দেখি খুব খড়খড়ে মাটিটা, তখন বুঝতে পারবো হয়তো সেখানে বালি মাটিটা বেশি রয়েছে। ঠিক আছে, যদি দেখি যে হ্যাঁ মাটিটা তোলার পরে একদম সেই পাউডারের মতন হাতের মধ্যে স্লিপ করছে, তখন বুঝবো যে এই মাটিটার মধ্যে পলি মাটি বেশি আছে, যেটা আমরা সিল্টি সয়েল বলি। এবং যদি দেখি মাটিটা দুটো আঙ্গুলের মাঝখানে আটকে ধরছে, মানে খুব চিটচিটে হয়ে গেছে বা আটকে ধরেছে, সেটাকে আমরা আঠার মতন, সেটা আমরা বলতে পারি কাদা মাটি। তো এটা হচ্ছে 3 ধরনের মাটি আমি কিন্তু ধরে বুঝতে পারি। এবং দোআঁশ মাটি হচ্ছে যেখানে এই যে বালি বা পলি আর কাদা তিনটেই সমান পরিমাণে রয়েছে, এগুলো হচ্ছে দোআঁশ মাটি। এটা কিছুটা পরিমাণ হাতে ধরে বোঝা যায়। ধরে নিন আপনি যদি আলু চাষ করতে চান, আপনি হয়তো মাটিটা ধরে বুঝলেন যে এটা খুব কাদা মাটি, ঠিক আছে, আপনি কি আলু চাষ সেখানে যদি করেন, দেখবেন আলুর ফসলের যে গোড়াগুলো আছে সেগুলো কিন্তু পচে যাবে, কেন আলু কাদা মাটিতে হয় না। কিন্তু আপনি যদি এখন বালি মাটির মধ্যে ধান লাগাতে চান, তখন কিন্তু এই সেম সমস্যা আপনি পড়তে হবে, কেন ধানের প্রচুর পরিমাণ জল দরকার। আর বালি মাটির মধ্যে যেহেতু মানে এর মধ্যে মাইক্রোপোর বা ম্যাক্রোপোরের সংখ্যাটাই বেশি থাকে, যখনই আপনি জল দেবেন সব জলগুলোই নিচে নেমে চলে যায়। তো এখানে আপনি ধান গাছটা কিন্তু ঠিক মতন করতে পারবেন না। তো মাটির অন্তত আমি টেক্সচার, যেটা স্যান্ড বা সিল্ট বা ক্লে, এই যে বালি বা পলি বা কাদা মাটি, সেটা দেখে কিন্তু অন্তত যে মানে সাধারণ যে ফসলগুলো, যে ধান লাগাবো না আলু লাগাবো, সেটা কিন্তু চাষি ভাইরা বুঝতে পারবে। আচ্ছা, এই যে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি বললেন যে সারের প্রয়োগ, তো কিভাবে সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, একটু যদি ছোট করে বলেন। হ্যাঁ, দেখুন, মাটিতে আমরা যখন কোনো সার দিচ্ছি, সেটা হচ্ছে রাসায়নিক সার হিসেবে আমরা দিই। তার মধ্যে সবথেকে বেশি যে সারটা প্রয়োজন সেটা হয় ইউরিয়া, কেন ওটা সবথেকে বেশি নাইট্রোজেন দিচ্ছে। যে ইউরিয়া হচ্ছে 46% নাইট্রোজেন একটা গাছকে দিচ্ছে। কিন্তু যখনই চাষি ভাইরা এই ইউরিয়া অ্যাপ্লিকেশন করছে বা মাটিতে দিচ্ছে, এই ইউরিয়াটা কি হয়, গভর্নমেন্ট সাবসিডিতে দিচ্ছে। সাবসিডি মানে তারা হচ্ছে গিয়ে কম টাকায় বেশি পরিমাণ সার নিতে পারছে। এবং চাষি বন্ধুরা এটাও দেখেছে যে বেশি পরিমাণ ইউরিয়া সার যখনই আমি মাটিতে দিচ্ছি, ফসলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে এবং খুব ভালো ফলন দিচ্ছে। এর জন্য ওরা কি হচ্ছে, ধরে নিন একটা ফসলে যদি 30 কেজি ইউরিয়া লাগে, সেখানে তারা 50 কেজি ইউরিয়া দিচ্ছে। এই যে 20 কেজি ইউরিয়াটা বেশি দিল, সেটা কি হচ্ছে, নাইট্রেট পদ্ধতিতে তৈরি হচ্ছে। এই নাইট্রেটটা ম্যাক্সিমামটাই কিন্তু মাটির নিচে জলে ধুয়ে চলে যাচ্ছে, যেটা একটু আগে আমি বলেছি যে বাচ্চাদের সমস্যা হতে পারে এবং মাটিতে কিন্তু অম্লতাও বেড়ে যায়। তো এই ক্ষতিগুলো কিন্তু হতে পারে তারা যদি ঠিক মতন রাসায়নিক সারকে না উপযোগ করতে পারে। তো এটার জন্য এখন চাষি বন্ধুদেরকে একটা বলা হচ্ছে যে তারা যখন সারগুলো দেবে, তখন তারা হচ্ছে মেপে দেবে, গাছের প্রয়োজন হিসাবে দেবে। দেখে নিন, এটাকে আমরা কি বলি, স্প্লিট অ্যাপ্লিকেশন, মানে ভাগে ভাগে দেবে। যখন আমরা বীজটা লাগাচ্ছি, যখন গাছটা ছোট, ধরে নিন একটা গাছের 80 কেজি লাগবে তার হচ্ছে ইউরিয়া। এবার হচ্ছে সে যখন গাছটাকে লাগাচ্ছে, সে প্রথমে হয়তো দিচ্ছে 20 কেজি, কেন গাছটা ছোট, তখন তার প্রয়োজনটা কম। কিন্তু সে যখন আবার বেড়ে উঠছে, তখন হয়তো আমি আরো 40 কেজি তাকে ইউরিয়াটা দিচ্ছি, তখন তার রিপ্রোডাক্টিভ স্টেজ আসবে, তার প্রয়োজনটা বেশি।
এবং শেষের দিকে দেখা যাচ্ছে যখন হারভেস্টিং স্টেজ আসছে তখন আমি আরও 20 কেজি তাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কি হচ্ছে, আমি পুরো একসাথে 80 কেজি না দিয়ে আমি ভাগে ভাগে তার প্রয়োজন হিসাবে ইউরিয়া সারটাকে দিয়েছি। তাতে কি হচ্ছে, আমার যে লসটা হচ্ছিল এই নাইট্রেট ভাবে সেটা কিন্তু অনেক পরিমাণ কমানো যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইছি যে কি ধরনের চাষ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে? দেখুন, যখন প্রথমে আমরা বিভিন্ন রকমের চাষ করতাম, যেমন হচ্ছে ফার্স্টে যেটা করতাম যে মোনোক্রপিং, মানে একই ধরনের ফসল বারবার লাগাতাম। এর জন্য কি হয়েছে, ধরে নিন আজকে যদি আমি একটা গম গাছ লাগাই, এই গম গাছকে কাটার পরে আবার আমি গম গাছ লাগাই, আচ্ছা গম যে পুষ্টিগুলো নিচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু সেম পুষ্টি নেয় না। তো বারবার ধরে গমটাকে আমি কাটলাম, সে ধরে নিন আপনার এই যে 17টা খাবারের কথা বলেছিলেন, সেই 17টা খাবার এক একটা গাছ এক এক রকম নেন। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু ধরে নিন আপনার কেউ আছে হয়তো নাইট্রোজেনটা বেশি নিচ্ছে, কারোর হয়তো ফসফরাসটা প্রয়োজন বেশি হচ্ছে, তো এটা গাছ টু গাছ কিন্তু পার্থক্য হয়ে থাকে, ঠিক আছে। এবার আপনি ধরে নিন যদি খালি পরপর গম লাগিয়ে যান তাহলে একটা নিউট্রিয়েন্টের হয়তো ঘাটতি বেশি দেখা যাবে, অন্যটা তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার অন্যগুলো হয়তো বেড়ে যাচ্ছে, তার হয়তো প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই পদ্ধতিটাকে যদি আমি কমাতে চাই, আমি কি করতে পারি যে আমি ইন্টারক্রপ করতে পারি বা মাল্টিপল ক্রপ, মানে একাধিক ফসল আমি কিন্তু লাগাতে পারি সেই জমির মধ্যে। তাতে কি হবে, ধরে নিন যে পুষ্টিগুলো গাছ নিচ্ছিল সেগুলো কি হচ্ছে প্রত্যেকটা গাছ সমান পরিমাণে নেবে, কেউ কম বা কেউ বেশি সেটা নয়। যে নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে বলে সেই প্রত্যেকটা গাছে নাইট্রোজেন ঘাটতি করে যাচ্ছে সেটা নয়, কেউ হয়তো পটাশিয়াম নিচ্ছে, কেউ হয়তো ফসফরাস নিচ্ছে, কেউ হয়তো ক্যালসিয়াম নিচ্ছে। সেইভাবে কিন্তু একটা নিউট্রিয়েন্টগুলো কিন্তু মানে ইউজ হচ্ছে, কোনোটাই একটার উপরে বেশি প্রেশার পড়ছে না। যে কন্টিনিউ একটা পুষ্টির উপরে বারবার প্রেশার পড়ে, সেই নিউট্রিয়েন্টের অভাব কিন্তু গাছের মধ্যে সিমটম হিসাবে দেখা যাবে। তার মানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি চাষ করি তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে। আমরা মাটির স্বাস্থ্য নিয়ে অনেক কথাই আজকে আপনার থেকে শুনলাম। আশা করি আমাদের চাষি বন্ধু যারা আছেন তারা উপকৃত হবেন, আমরাও জানতে পারলাম। আমাদের এই পর্বে মাটির স্বাস্থ্য নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর,
উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University